নানা জল্পনা কল্পনার পর রাজনৈতিক অঙ্গনে যাত্রা শুরু হলো গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। আত্মপ্রকাশ অনুষ্ঠানে বেশ কিছু প্রতিশ্রুতির কথা জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা শুধুমাত্র একটি সরকারের পতন ঘটিয়ে নতুন একটি সরকার বসানোর জন্য ঘটেনি। জনগণ এই রাষ্ট্রের আষ্টেপৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে গণঅভ্যুত্থানে সাড়া দিয়েছিল। নতুন দল যখন নতুন বন্দোবস্তের কথা জানাচ্ছে, তখন রাজনৈতিক অঙ্গনে জোরালো হচ্ছে নির্বাচনের দাবি। বর্তমান বাস্তবতায় রাজনীতির চ্যালেঞ্জ কি, এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। নতুন রাজনৈতিক দল, প্রত্যাশা ও চ্যালেঞ্জ, এই শিরোনামে আজকের আলোচনায় স্টুডিওতে আজ আছেন তিনজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। সেই সঙ্গে আরও আছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। সারোয়ার তুষার, অভিনন্দন জানাচ্ছি নতুন দলের আত্মপ্রকাশের জন্য। সেই সঙ্গে জানতে চাই, আপনারা বেশ কিছু প্রতিশ্রুতির কথা জানিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেকেন্ড রিপাবলিক নিয়ে। একটু জানতে চাই, সেকেন্ড রিপাবলিকের কথা আপনারা কেন ভাবছেন? বিএনপির নেতা প্রশ্ন রেখেছেন, বর্তমান রিপাবলিক কি অসুস্থ যে সেকেন্ড রিপাবলিক প্রয়োজন? কি বলবেন? আপনাকে ধন্যবাদ, এবং আমার দুজন খুবই প্রিয় ব্যক্তিত্ব, আমার সহ আলোচক যারা আছেন তাদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আমরা গত পরশুদিন আমাদের যে আত্মপ্রকাশ ঘটলো, এটা নিয়ে আমরা অনেকদিন ধরে কাজ করছিলাম। আপনারা জানেন, আপনাদের এখানে এসে আমি কথা বলেছি, এবং আমাদের একটা আগে থেকেই এটা বলা ছিল যে আমরা একটা ওপেনিং স্টেটমেন্ট থাকবে, যেখান থেকে প্রাইমারিলি ধারণা করা যাবে যে আমরা কী ধরনের রাজনীতি করব। তো সেটা আমার ধারণা, যারা বুঝতে চায় তাদের জন্য একটা পরিষ্কার বার্তা আছে, এবং পত্রপত্রিকায় এ নিয়ে খুব ভালো লেখালেখি হয়েছে। সেকেন্ড রিপাবলিকের প্রশ্নটা আমি বলি যে কেন আমরা কেন এটাকে সামনে আনলাম। এটা কিন্তু আমরা প্রথম এনেছি এরকম না। এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন 5 দফা দিয়েছিল রাষ্ট্রপতি অপসারণের সময়ে, তখনই সেকেন্ড রিপাবলিকের কথাটা আসে। এবং সেকেন্ড রিপাবলিক বলতে এটাতে খুব শঙ্কিত হওয়ার কিছু নাই, যেটা কি একটা করে ফেলা হচ্ছে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার না। ফ্রান্সে এখনো পর্যন্ত 5th রিপাবলিক গোয়িং অন, স্পেন এরকম ঘটেছে, পৃথিবীর বিভিন্ন দেশে ঘটেছে। কখন ঘটে, কি কারণে করতে হয়, সেটা আমাদের বাস্তবতা থেকে আমি বলি। আমি খুব বেশি বৈশ্বিক বাস্তবতায় আমাদের যাওয়া দরকার নেই। আমাদের এখানে কেন আমাদের কাছে উপলব্ধি হয়েছে, এটা ইম্পর্টেন্ট। সেকেন্ড রিপাবলিক আমরা বলেছি কারণ হচ্ছে আমরা ফ্যাসিজম থেকে গণতন্ত্রের দিকে যাচ্ছি। এটা হচ্ছে প্রথম খুব ইম্পর্টেন্টলি যেটা খেয়াল করতে হবে। বিএনপি সহ রাজনৈতিক দলগুলো মনে করে ইলেকশনই গণতন্ত্র। আমরা এখানে ফান্ডামেন্টালি ডিফার করি। আমরা এটা বলছি না যে নির্বাচনের দরকার নাই, নির্বাচনের অবশ্যই দরকার আছে, কিন্তু সেটা লাগবে একটা গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে নির্বাচন লাগবে। কেন গণতান্ত্রিক ব্যবস্থার অধীনে নির্বাচন লাগবে? কারণ এতদিন যে বাংলাদেশে ইলেকটোরাল সিস্টেম ছিল, আপনাকে তো এটা আন্তরিকভাবে এই প্রশ্নের উত্তর পেতে হবে যে কেন বাংলাদেশে বারবার নির্বাচিত সরকারগুলোর অধীনে এসে অনির্বাচিত সরকার গঠিত হয়। যেমন ধরুন, আওয়ামী লীগ তো নির্বাচনের মধ্যে দিয়ে এখানে ক্ষমতা এসেছে, তারপর তারা 3টা ইলেকশন অনির্বাচিতভাবে থাকলো। এখানে লগি বৈঠা ঘটেছে 2006 সালে, যখন বিএনপি বিচারপতির বয়স বাড়িয়ে দিয়ে ক্ষমতাটাকে লম্বা করার চেষ্টা করেছিল। সেটার প্রতিক্রিয়া এখানে লগি বৈঠার মতো তাণ্ডব ঘটিয়েছে আওয়ামী লীগ। লাশের উপর নৃত্য হয়েছে, এখানে 111 এসেছে। এরও আগে বিএনপি 96 সালে 15 ফেব্রুয়ারির একটা ভুয়া নির্বাচন করেছিল, যে নির্বাচনটার বিরুদ্ধে আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী সহ অন্যান্য দল এবং আমলাতন্ত্র আন্দোলন করে জনতার মঞ্চ গঠন করে 96 সালে পরবর্তীতে একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং সেখানে আওয়ামী লীগ জিতে আসে। তার মানে হচ্ছে, আপনি যদি 72 সাল থেকে এ পর্যন্ত দেখে আসেন, কোনো সরকার, কোনো রাজনৈতিক দলগুলোর সরকার, এবং এখানে যে 111-এর মতো অগণতান্ত্রিক সরকার আসে, এটার দায় তো রাজনৈতিক দলগুলোর, তাদের কারণেই আসে। কোনো সরকার এখানে এখন পর্যন্ত এরকম রেকর্ড নাই যে তারা ক্ষমতায় এসেছে এবং তাদেরকে হয় কু করে, অথবা গণ আন্দোলন করে, গণ অভ্যুত্থান করে, অথবা সামরিকভাবে ক্ষমতা টেক ওভার করে, কোনো না কোনো একটা, অথবা লগি বৈঠা, এরকম কিছু একটা করা ছাড়া তাদেরকে ক্ষমতা থেকে সরানো যাচ্ছে না। অথচ তারা কিন্তু নির্বাচনের মধ্য দিয়েই আসে। তার মানে এটা প্রমাণ করে যে ইলেকশনই গণতন্ত্র নয়। এই কারণে আমরা বলেছি যে আপনি দেখবেন 3 তারিখে যে ঘোষণাটা ছিল, এটা কিন্তু বাংলাদেশ ইতিহাসে একটা অভিনব এক দফা। 3 অগাস্টে নাহিদ ইসলাম যেটা বলেছিলেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। তার মানে হচ্ছে আমাদের স্টেট কাঠামোটা এটা ফ্যাসিস্ট এবং স্বৈরতান্ত্রিক। আপনাকে এটা আগে গণতান্ত্রিক করতে হবে, এবং গণতান্ত্রিক মানে আপনাকে একটা ইউটোপিয়া বানাতে হবে তা না। পৃথিবীর স্ট্যান্ডার্ডে ডেমোক্রেটিক রাষ্ট্র বলতে যা বুঝায়, এরকম অনেক উদাহরণ আছে যেখানে স্টেট ইনস্টিটিউশনসগুলো, একটা ইনস্টিটিউশন যদি একটু অন্যায় কিছু করে, আরেকটা ইনস্টিটিউশন সেটাকে চেক দিতে পারে। যদি মৌলিক অধিকার বিরোধী কোনো আইন সংশোধন করে, বিচার বিভাগ তখন জনগণের পক্ষে দাঁড়ায়। যদি পুলিশ গুলি চালায় রাস্তায়, বিচার বিভাগ বলে যে স্টপ শুটিং, এটা বলতে পারে। আমাদের এখানে দেখুন, জুলাই মাসে রিট করা হয়েছিল যে গুলি বন্ধ করতে পারেন, বিচার বিভাগ ওই রিট খারিজ করে দিয়েছে। তার মানে হচ্ছে এখানে ইনস্টিটিউশনসগুলোর পুরোটাই এক ব্যক্তির উপর আছে। এটাকে আপনার
মানে ক্ষমতার ভারসাম্য করতে হবে এবং সে কারণে আমরা বলেছি সংবিধানটাকে গণতান্ত্রিক করতে হবে। সংবিধান সংস্কার কমিশন পর্যন্ত বলছে বাংলাদেশে সাংবিধানিক স্বৈরতন্ত্র কায়েম হয়েছে এই ৭২ সংবিধানের মধ্য দিয়ে, এবং আওয়ামী লীগ ছাড়া ইদানিং বিএনপি ছাড়া প্রত্যেকেই স্বীকার করছে যে এই সংবিধানে অনেক সমস্যা আছে, এটা ঠিক করতে হবে। তা আপনি এটা কিভাবে ঠিক করবেন? এটা নির্বাচিত সংসদে গিয়ে ঠিক করা যায় না, একদম পদ্ধতিগতভাবে ঠিক করা যায় না। কোথায় করতে হবে? সেই কারণে আমরা বলেছি গণপরিষদ নির্বাচন করতে হবে। এখন দেখুন, বলা হচ্ছে এই যে সালাউদ্দিন সাহেবের কথা আপনি বললেন, উনি বলছেন যে এটা হচ্ছে আসলে মানে গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। আমরা বরং উল্টো বলবো, এই যে গণতান্ত্রিক সংস্কার বাদ দিয়ে ওনারা যে ইলেকশনের কথা বলেন, এটা হচ্ছে গণতন্ত্রকে মানে উল্টে দেওয়ার একটা ওনাদের তরফ থেকে চেষ্টা। আমরা বরং বলছি যে আপনি একটা গণতান্ত্রিক সিস্টেমের অধীনে নির্বাচন করেন, এবং সেটা করার পদ্ধতি হচ্ছে আগামী নির্বাচনটা, তারা জাতীয় নির্বাচনের কথা বলছেন, আমরা কি বলছি? আমরা তো জাতীয় নির্বাচনের কথাই বলছি, কিন্তু বলছি যে সেই জাতীয় নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন, যারা একটা সুনির্দিষ্ট সময় ১২০ দিন ২৪০ দিন যাই হোক এর মধ্যে একটা সংবিধান প্রণয়ন করবে। এই যে বিএনপির ৬২ দফা আছে, আমাদের ৬৯ দফা আছে, সংবিধান সংস্কার কমিশনের অনেক প্রস্তাব আছে, অন্যান্য দলের আছে, আসিফ ভাইরা অনেকগুলো প্রস্তাব দিয়েছেন। এগুলো আপনি কোথায় সেটেল করবেন? করবেন গণপরিষদে, নির্বাচিত গণপরিষদে। বারবার বলছি নির্বাচিত ৭২ সালের মতো অনির্বাচিত গণপরিষদ না, নির্বাচিত গণপরিষদে, যারা সংবিধান প্রণয়ন বা সংস্কার শেষে নিজেদেরকে আইনসভা হিসেবে বা সংসদ হিসেবে। গণপরিষদের প্রক্রিয়াটা আসলে কেমন হবে? নির্বাচন কমিশন সহ এই জাতীয় ঐক্য কাউন্সিল হয়েছে, সবাই মিলে ঠিক করা যাবে যে কি প্রক্রিয়া হবে, কিন্তু এটা একটা জাতীয় নির্বাচন হবে। আপনার মনে থাকবে যে এখানে যে ৭০ সালে যে নির্বাচন হয়েছিল, যার মধ্যে দিয়ে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়েছিল, সেটা কি নির্বাচন ছিল? ওটা তো একটা জাতীয় নির্বাচন, কিন্তু এটা ছিল একটা গণপরিষদ নির্বাচন, যেখানে বলা হয়েছিল যে আগে তারা সংবিধান প্রণয়ন করবে, করার পরে ওই সংবিধান অধীনে তারা নিজেদেরকে সংসদ হিসেবে বাকি মেয়াদ মানে ৫ বছর চালাবে। তো এই সহজ জিনিসটা বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কিন্তু মোকাবেলা করতে চাচ্ছে না, এবং তারা স্ট্রংলি এখন পর্যন্ত বলতে পারে নাই যে এটা এই কারণে ঠিক না। তারা এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ খোঁজে, অনেক কিছু করে, কিন্তু পলিটিক্সকে আসলে কনস্পিরেসি দিয়ে পলিটিক্সকে ডিল করা যায় না, পলিটিক্সকে পলিটিক্স দিয়ে ডিল করা উচিত। এবং সেখানে ছাত্ররা বা তরুণরা যে পরিবর্তনের জন্য একটা গণপরিষদ কাম পার্লামেন্টের যে প্রস্তাব হাজির করেছে, এটা একটা ঐতিহাসিক কেন ঐতিহাসিক প্রস্তাব? সাধারণত আসলে এখানে এই ধরনের পরিস্থিতিতে দুটো ইলেকশনের আমরা দেখতে পাই, একটা গণপরিষদ নির্বাচন, সংবিধান আপনি প্রণয়ন করবেন, সেই সংবিধানের অধীনে আরেকটা নির্বাচন হবে, সেটা হবে সংসদ নির্বাচন। এই হলো দুটো নির্বাচনের রোডম্যাপ। কিন্তু ছাত্ররা জানে রাজনৈতিক দলগুলোর অস্থিরতা এবং তাড়াহুড়োর ব্যাপারে, তাই তারা তাদের এর মধ্যে কিন্তু একটা নেগোসিয়েশনের টোন আছে যে আপনি একটাই নির্বাচন করবেন, ওই একটাই, আপনি যে জিতবে, আপনি জিতলে আপনি গণপরিষদ, আপনিই সংসদ। সম্প্রতি আইন উপদেষ্টাও কিন্তু একই ধরনের কথা বলছেন। এটা রাজনৈতিক দলগুলো অ্যাভয়েড করে সামনে রাজনীতি করতে পারবে না। ধন্যবাদ জানাচ্ছি স্যার। এটাই সেকেন্ড রিপাবলিক, এই জিনিসগুলো সেকেন্ড রিপাবলিকের বিষয়ে যে ব্যাখ্যাটা স্যার তুষারের কাছ থেকে আমরা শুনলাম, একটু জানতে চাই যে গণপরিষদের বিষয়ে আসলে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারবে কিনা? জি, একটু সন্দেহ দেখা দিয়েছে। ধন্যবাদ আপনাকে। তুষার অত্যন্ত পরিষ্কারভাবে তার কথাগুলো তুলে ধরেছেন। আমাদের সহ আলোচক অধ্যাপক শাহান স্যারও এইসব বিষয়ে অত্যন্ত পরিষ্কার করে বলেন, যে কারণে তিনি ছাত্রদের কাছেও একটু এই মাত্রায় একটু বেশি জনপ্রিয়। তো জি, আমরা যেটা গণমাধ্যম থেকে দেখি, কারণ এই বিষয়গুলো অত্যন্ত যৌক্তিক, পরিষ্কার করা দরকার। তো ছাত্রদের যেটা দুর্ভাগ্য হোক, আর ঘটনার অনিবার্যতা হোক, পরিস্থিতির অনিবার্যতা হোক, তাদের উত্থান অথবা বিচরণটা শুরু হয়েছিল একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, কিন্তু ঘটনাচক্রে দিনে দিনে তারা এখন বিপরীত অবস্থানে দাঁড়িয়ে গেছে। যারা ফ্যাসিস্টদের অন্যতম শিকার, নির্যাতিত বিএনপি, ওই আন্দোলনে বিএনপির সমর্থন ছিল, কিন্তু দেখেন দুর্ভাগ্যটা কি, এখন তাদের মতানৈক্য হচ্ছে বিএনপির সাথে। তো আবার তাদের যে শব্দগুলো, তারা কিন্তু আন্দোলনের সময় এর চেয়ে আরও কঠিন কঠিন শব্দ ব্যবহার করেছে, ম্যাক্সিমামে ছিল ইংরেজি শব্দ, ওগুলো কিন্তু আমরা বুঝেছি, সবাই ঠিকঠাকভাবে বুঝেছে। তখন কেউ কিন্তু বলে না যে এগুলো আর একটু ব্যাখ্যা দাও, অথবা বলে না যে তোমরা বয়সে ছোট, কথাগুলো সুন্দর হয় না। কিন্তু আন্দোলন সফল হওয়ার পর যে সেকেন্ড রিপাবলিক এটা কি একটু বুঝাইয়া বলো, গণপরিষদ ওইটা কি বুঝাইয়া বলো। এই যে বুঝাইয়া বলার একটা, কিন্তু গণপরিষদের কথা সামনে আনা গণতান্ত্রিক প্রক্রিয়া দীর্ঘায়িত করার ষড়যন্ত্র এমন কথা বলছে, অভিযোগ এসেছে বিএনপি থেকে। তারপরে তারা বলছে মধ্যপন্থা, যে মধ্যপন্থা এটা আবার কোন পন্থা, এটাও একটু বুঝাইয়া বলো। অর্থাৎ একটু বুঝানোর ফেরে কিন্তু তারা পড়ে গেছে। তো এরপরও তাদের একটু ব্যাখ্যা অবশ্যই দরকার আছে, রূপরেখা পরিষ্কার করারও দরকার আছে, নিশ্চয়ই তারা করবেন। কিন্তু যেই একটা খপ্পর বলবো আমি, আমরা তো আক্রান্ত সবাই কম বেশি, এটা কারো না কারো খপ্পরে পড়েই, রাজনৈতিক কোনো শক্তি অপশক্তি বুঝে হোক আর না বুঝে হোক, আর তাদের সেটা রেওয়াজের মতো হোক, আমরা কিন্তু নিষ্কৃতিটা পাচ্ছি না, যেটা 5 আগস্ট আশা করা হয়েছিল। আপনি দেখেন 5 আগস্টের পর 3টা দিন দেশে সরকারে ছিল না, এরপরেও কিন্তু সমস্যা হয়নি। তার মানে এই নয় যে সরকার না থাকলে ভালো, অর্থাৎ বোঝাপড়াটা ভালো ছিল, ঐকমত্য বলতে যেটা বুঝাই সেটা ছিল।
আরও পরিষ্কার করে বললে যে নিয়ত ভালো ছিল, সহি ছিল। এই ছাত্ররাও দায়িত্ব পালন করেছে, বিএনপি দায়িত্ব পালন করেছে ওই 3 দিন। এর পরবর্তীতে আমরা দেখলাম যে কিন্তু একটার পর একটা শুরু হয়ে গেল বিতর্ক, যে ছাত্ররা এখনও কারো কারো গ্র্যাজুয়েশন শেষ হয়নি, তারা কি করবে, অথবা তাদের কারো কারো ইংরেজি উচ্চারণ সুন্দর না। অর্থাৎ আমরা খেয়াল করলাম গণমাধ্যম থেকে যে কিন্তু গোলমাল শুরু হয়ে গেল। যখন তারা সংগঠন ঘোষণা করে ফেললো, নতুন নতুন কিন্তু ফেরকা বাজারে আসছে। তুষারে আগের চেয়ে আর একটু নাদুস নাদুস হয়েছে কিনা, পাঞ্জাবিটা ঠিক আছে কিনা, আগে কেমন ছিল পাঞ্জাবিটা, সার্জেস বিয়া করলো কেন, চুলচেরা বিশ্লেষণ যেটাকে আমরা বলি, এটা আসলে চুলচেরা বিশ্লেষণ না, এটা এক ধরনের খোঁচা। সার্জের বিয়ে করলো কেন, আন্দোলনের সময় তো কথা ছিল না যে সে বিয়ে করবে। অর্থাৎ আপনি যখন বিতর্ক বাঁধাবেন, পর্যাপ্ত উপাদান আছে আমাদের, এমনিতে দেশে প্রচুর উপাদান আছে। এই রোজার মাস চলছে, তারাবি কয় রাকাত, সুন্দর মতো কেউ এটা কোথাও ইম্পোজ করলে কাল থেকে দেখবেন সামনের সারিতে যারা থাকবে তাদের নিয়ে যেমন আলোচনা হবে, সমালোচনা হওয়াটাও তো নিশ্চয়ই অবশ্যই উচিত না। এটা সমালোচনা, এটা তো খোঁচা, আক্রমণ করা, এটা সমালোচনা না। সমালোচনাও ভালো জিনিস, তাদের কাছে এগুলোর ব্যাখ্যা চাওয়া যেতে পারে যে তোমরা এগুলো কি চাচ্ছ বলো, পরিষ্কার করো, চাওয়া যাইতে পারে। তাদের যেই প্রশংসা যদি কারো করতে এখন আর ইচ্ছা নাও করে, অন্তত সমালোচনাও করা যায়, ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া যায়। কারণ আমরা যেসব ছোট্ট খাট্ট বিষয় সামনে নিয়ে আসছি বা আলোচনায় চলে আসছে, আর একটা বিষয় তো পরিষ্কার, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা কম, তাদের একাগ্রতা আছে, চেতনা শক্ত, তারা অত্যন্ত দৃঢ়তার একটা পাহারাদার, কোনো সন্দেহ নেই। আপনি বলছিলেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতা কম, সেই ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে তারা সেকেন্ড রিপাবলিকের কথা ভাবছে। আমি সেই ব্যাখ্যাটা ডক্টর আসিফ মোহাম্মদ শাহানের কাছ থেকে একটু জানতে চাই। যেমনটি আসলে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বলছে তারা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করতে চাইছে। সেকেন্ড রিপাবলিক নিয়ে রাজনৈতিক অঙ্গনে আমরা নানামুখী বিতর্ক দেখছি। সারোয়ার তুষার বলছিল যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো বিগত সময়ে স্বৈরাচার হয়ে উঠেছে, সেকেন্ড রিপাবলিকের মধ্য দিয়ে সেই বিষয়টি কি ঠেকবে? আচ্ছা, ধন্যবাদ। এখানে কয়েকটা জিনিস পরিষ্কার করা দরকার। প্রথম কথা, সেকেন্ড রিপাবলিক খুব অস্বাভাবিক কোনো ঘটনা না। মানে এমন না যে সেকেন্ড রিপাবলিক করা মানে হচ্ছে আপনি দেশকে একদম ধ্বংস করে ফেলছেন, উলটপালট করে ফেলছেন, তা না। যেটা শুরুতেই বলা হলো যে ফ্রান্সে আমরা এখন হচ্ছে গিয়ে 5ম রিপাবলিক দেখছি। আপনি যদি সাউথ কোরিয়ায় যান, আমরা এখন 6th রিপাবলিক দেখছি। আপনি যদি হচ্ছে গিয়ে তিউনিসিয়ার দিকে তাকান, সেখানে সেকেন্ড রিপাবলিক শুরু হয়েছে 2014-তে। এই যে দেশগুলো সেকেন্ড রিপাবলিক, কারণ সেকেন্ড রিপাবলিক ফ্রান্সে, মজার ব্যাপার হচ্ছে ফ্রান্সের সেকেন্ড রিপাবলিক হয়েছে কিন্তু বিপ্লবের জাস্ট পরে। মানে আপনি এত বড় একটা পরিবর্তন করেছেন, তারপরে আপনার মনে হয়েছে যে বেসিক্যালি আমি যে উদ্দেশ্যে বা যে কারণে পরিবর্তনটা করেছি সেটা আসলে বাস্তবায়িত হচ্ছে না। আমি যে কাঠামোটা দাঁড় করিয়েছি, সেই কাঠামোটা আমি যেটা অ্যাচিভ করার জন্য করেছি সেটা আসলে বাস্তবায়ন করতে পারিনি। এখন তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানেটা দাঁড়াচ্ছে হচ্ছে 72-এ আমরা যে কনস্টিটিউশনটা পেয়েছি, যেই কনস্টিটিউশন বলেছিল হচ্ছে গিয়ে সাম্যের কথা, মানবিক মর্যাদার কথা, সামাজিক সুবিচারের কথা, সেইটা এবং যেই গণতান্ত্রিক ব্যবস্থার কথা প্রমিস করেছিল, আমরা দেখেছি যে 72 থেকে 75-এ, 75 থেকে 90, এই দীর্ঘ সময়ে আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিস্তার দেখিনি। 91 সালে আমরা যেটা পেয়েছি, যেটাকে আমরা বলি ইলেকটোরাল ডেমোক্রেসি, যে আপনি নির্বাচন হচ্ছেন এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হচ্ছে, কিন্তু এই যে মাঝখানের যে সময়টা, সেইখানে কোনো ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠছে না, জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে না, ক্ষমতার কেন্দ্রীভবন আপনি ঠেকাতে পারছেন না। আপনি যদি এই পুরো সময়টাই দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে এই যে আমরা 2008 এবং এই পরবর্তী সময়ে আওয়ামী লীগের যে ঘটনাটা আমরা দেখি, যে তত্ত্বাবধায়ক সরকারের এইটাকে বাতিল করা, একটু মনে করাই দিই, এই কাজটা 91 সাল থেকে সকল রাজনৈতিক দল করে এসেছে। 91 সালের দিকে যদি তাকান, তাহলে মানে প্রথম কথা, কেয়ারটেকার গভর্নমেন্টের যে দাবি, সেটাকে কিন্তু জোর করে আন্দোলনের মাধ্যমে উপস্থাপন করতে হয়েছে। যখন আপনার হচ্ছে গিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টটা এসেছে, আপনার যদি মনে থাকে 2001 সালে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি যাকে নিয়োগ দিল আওয়ামী লীগ, তাকে কিন্তু সিনিয়রিটি ডিঙ্গিয়ে প্রধান বিচারপতি নিয়োগ করা ছিল এই আশায় যে উনি আওয়ামী লীগের কথা শুনবেন। সেটা ঘটেনি। এইটা থেকে বিএনপি শিক্ষা নিল 2001-এ। তারা যেটা করলো যে আমাদের নিশ্চিত করতে হবে যে প্রধান বিচারপতি যেন আমার দলেরই হয়, এবং আমাদের এটা মনে রাখা উচিত যে বাংলাদেশের ইতিহাসে কনস্টিটিউশনকে সংশোধন করা হয়েছে বিচারপতির বয়সসীমা 2 বছর বাড়ানোর জন্য, একজন স্পেসিফিক লোককে যেন হচ্ছে গিয়ে বসানো যায়। এই যে ঘটনাগুলো, এটা কি কোনোভাবেই ক্ষমতার কেন্দ্রীভবনকে থামায়? এটা কি কোনোভাবেই হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করে?
এটা কি কোনোভাবেই, তার মানে নির্বাচন যেটা আমাদের ছিল আমরা সেটাকেও নষ্ট করার চেষ্টা করেছি, কিন্তু মাঝখানে কোনো একটা ভাবে আমরা একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরি করতে পারিনি। সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি বলেন যে আমরা যে স্ট্রাকচার বা কাঠামো দেখছি সেটা গণতান্ত্রিক কনসলিডেশন আমরা যেটা বলি সেটা নিশ্চয়তা দেয় না। আমরা যদি সর্বোচ্চ ইলেকশন দিই, কেয়ারটেকার গভর্নমেন্ট স্থাপন করি আমাদের কনস্টিটিউশনে, তাহলে সর্বোচ্চ সবচেয়ে ভালো আমরা 91 সালে ফেরত যাব। এবং 91 সালে যদি ফেরত যাই তাহলে আবার 2008 পর্যন্ত চলে আসা মোটেও খুব মানে অসম্ভব কিছু না। আমরা যেটা বলি যে আমরা বলি না একটা ক্রিটিক্যাল জাংচারে দাঁড়িয়ে আছে। ক্রিটিক্যাল জাংচারের অর্থটা কি? রাষ্ট্রবিজ্ঞানে আমরা যখন ক্রিটিক্যাল জাংচার বলি তখন আমার মানেটা হচ্ছে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, আমার সামনে কয়েকটা পাথ হয়ে চলে গেছে। এখন একটা পাথ হয়ে হচ্ছে আমি 91-তে যাব, একটা পাথ হয়ে হচ্ছে আমি আবার মানে স্বৈরতান্ত্রিক বা আর্মি এসে সেদিকে যাব, আরেকটা পাথ হয়ে হচ্ছে আমি গণতন্ত্রটাকে বিনির্মাণ করব। এখন এই সেকেন্ড রিপাবলিকটা যেটা বলা হচ্ছে, দেখুন এইটাও আমার মনে হয় এই কথাটা আমি মনে করি নাগরিক পার্টিকে বারবার বলা উচিত যে আমরা যখন সেকেন্ড রিপাবলিকের কথা বলি তখন কিন্তু তার মানে আমাদের আগের যে অ্যাচিভমেন্ট আমরা সেটাকে অস্বীকার করছি। ফ্রান্স যখন সেকেন্ড রিপাবলিক এস্টাবলিশ করলো সে কিন্তু ফরাসি বিপ্লবকে অস্বীকার করেনি। আমরা যখন বলি সেকেন্ড, তার মানে কিন্তু মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে মোটেও অস্বীকার করা হচ্ছে না, বরং বলা হচ্ছে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের যেখানে পৌঁছানোর কথা ছিল আমরা সেখানে পৌঁছতে পারিনি। সে কারণে হচ্ছে কি আমরা সেকেন্ড রিপাবলিকের কথাটা বলছি। কাজে এই যে ভিত্তিটা, এইটার ভিত্তিতে সেকেন্ড রিপাবলিকটাকে যদি দাঁড় করে এবং সেটার সাথে যেটা বলা হলো যে ফ্যাসিবাদ ইসের বিলোপ, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেন একটা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে সেই জায়গাটা নিয়ে যাওয়া। কারণ ক্রিটিক্যাল জাংচারে আমরা একটা অপরচুনিটি পেয়েছি, যেটা আমরা 90-তে পেয়েছিলাম, যেটা কিছু অর্থে আমরা 2007-এ পেয়েছিলাম। দুটো ক্ষেত্রেই আমরা এটাকে মেস আপ করেছি। প্রশ্ন হচ্ছে 2024-এ দাঁড়িয়ে মানে 2026 সালে দাঁড়িয়ে আবারও কি আমরা পেছনে তাকিয়ে বলবো যে আমরা আরেকটা সুযোগ হারালাম, নাকি হচ্ছে গিয়ে আমরা এটাকে গ্রাস করবো? সেই জায়গাটাতেই হচ্ছে গিয়ে সেকেন্ড রিপাবলিকের সার্থকতা। এই ঘটনাটা প্রত্যেকটা রাজনৈতিক দলকে বুঝতে হবে যে আমাদের ওই আগের রাজনৈতিক যে ব্যবস্থা বা বন্দোবস্ত যাই বলুন না কেন, সে জায়গায় ফিরে গেলে গণতন্ত্র বলতে আমরা যেটা বুঝি সেই নির্বাচনমুখী গণতন্ত্র সেটা যথেষ্ট নয়, এবং ইভেন সেটার যে রিস্ক থাকে সেটাকেও হচ্ছে কি আমরা দূর করতে পারছি না। ডক্টর আসিফ মাহমুদ শাহান, আপনার কথা থেকে একটু প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই যে আমাদের রাজনীতিকরা কি আসলে নির্বাচনে জয় পরাজয় কি বেশি প্রাধান্য দিচ্ছে? রাজনীতিকরা নির্বাচনে জয় পরাজয় নিয়ে যতটা ভাবে, রাজনীতির জয় পরাজয় নিয়ে আসলে কতটা ভাবে? ধন্যবাদ। আসলে দেখুন, এই যে রাজনীতিবিদরা যে জয় পরাজয় নিয়ে ভাবে এটা খুব অস্বাভাবিক কিছু না। এটা রাজনীতিবিদের কাজ। মানে তারা যেটা মনে করেন, তারা যেটা বিশ্বাস করেন যে ন্যাশনাল পলিটিক্যাল অ্যাক্টর, তারা মনে করেন যে তারা যদি জেতেন নির্বাচনে তাহলে সেটা হচ্ছে গিয়ে রাজনীতিরই জয় হচ্ছে। দেখুন, রাজনীতির মানেটা কি? এটা যদি হয় হচ্ছে অ্যালোকেশন, আমরা যেটাকে খুব সোজাভাবে বলি যে আপনার অ্যালোকেশন অফ রিসোর্সেস অ্যান্ড ভ্যালুস, মানে রিসোর্স কার কাছে কতটুকু যাবে সেটার একটা ডিস্ট্রিবিউশনের যেই চেষ্টা, রাজনীতিবিদরা সেটাই মনে করেন, সেটার মাধ্যমে হয়। এবং এ কারণেই হচ্ছে গিয়ে রাজনীতিবিদরা কোনো একটা দাবি, সেই দাবির ভিত্তিতে মোবিলাইজ করতে পারবেন কি পারবেন না সেটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আসে। যেমন আমি জাস্ট এই উদাহরণটা দিয়ে শেষ করি। এই যে গণপরিষদ জিনিসটা বলা হচ্ছে, আমার মনে হয় এগেইন কয়েকটা জিনিস পরিষ্কার করা দরকার। যে আপনি যদি সেকেন্ড রিপাবলিক চান, আপনি যদি সংবিধান আমরা যদি রিরাইট করা বা এটাকে হচ্ছে কিসে করার কথা বলি, সেটা কয়েকটা উপায় আছে। এর মধ্যে একটা হচ্ছে কনস্টিটিউশনাল কনভেনশনের মধ্যে দিয়ে, যেটা খুব সম্ভবত এখন কোনো আলোচনায় নেই। দ্বিতীয়ত যেটাকে আমরা বলি হচ্ছে ম্যান্ডেটেড লেজিসলেচার, মানে আপনার লেজিসলেচার তার একটা ম্যান্ডেট থাকবে যে সে কনস্টিটিউশনাল কনভেনশন করবে, যেটার কথা যে বললেন যে 70-এর সাথে যে একটা লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার দিয়ে গণপরিষদের নির্বাচন, যে গণপরিষদ হচ্ছে নির্বাচিত হওয়ার পরে সে হচ্ছে একই সাথে সংবিধানটা প্রণয়ন করবে। এখন যেটা হতে পারে, এইটার আবার দুইটা ভাগ আছে। একটাকে আমরা বলি সেলফ ইলেক্টেড লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এটার মানেটা হচ্ছে যে আপনি গণপরিষদের নির্বাচন করলেন, গণপরিষদের নির্বাচন করার পরে যারা নির্বাচিত হয়ে আসলেন তারা কনস্টিটিউশনটা প্রণয়ন করার পরে তারা নিজেরাই হচ্ছে গিয়ে সেই কনস্টিটিউশন বাস্তবায়নের রেসপন্সিবিলিটিটা নিয়ে নিলেন। এটার যুক্তিটা হচ্ছে এইটা যে আমি যদি এটা তৈরি করতে পারি তাহলে এটা বাস্তবায়ন করার সক্ষমতা আমার আছে। তাহলে এর মাধ্যমে কিন্তু ওই যেটা বলছেন না যে রাজনীতিবিদদেরও জয় হচ্ছে, রাজনীতিরও জয় হচ্ছে। আপনি একটা উইন উইন সলিউশনের মধ্যে কিন্তু আসতে পারছেন। কারণ নির্বাচন হচ্ছে, আপনি হচ্ছে কি একই সাথে সেই নির্বাচনে যারা বিজয়ী হচ্ছেন তারাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গভর্নমেন্টের দায়িত্বটা নিচ্ছেন, কিন্তু একই সাথে তারা যে প্রমিসটা করছেন যে আমরা একটা নতুন শাসন ব্যবস্থা আমরা প্রণয়ন করছি সেটারও বাস্তবায়ন করছেন। তার মানে আপনি কিন্তু ওই যে যেটা আমি বললাম যে আমরা এটা উইন সাম লুজ সাম বা জিরো সাম গেম আমরা যেটাকে বলি, একজনই জিতলো বাকিরা হারলো, এরকম একটা জায়গা থেকে হচ্ছে গিয়ে সবাই কিছু না কিছু
অর্জন করতে পারলো, রাজনীতির যে জয় হওয়া সেটা হলো। সো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ যেটাকে বলি, সেটা কিন্তু হচ্ছে কি সেই অপরচুনিটিটা দিতে পারছে। এখন প্রশ্ন হচ্ছে রাজনীতিবিদরা এই উইনসাম লুজসামে যেতে চান, নাকি তারা সেই আগের মতোই 91 সাল থেকে আজ পর্যন্ত তারা যেভাবে চিন্তা করেছেন যে উইনার টেক্স অল, যে জিতবে সেই হচ্ছে গিয়ে সব কিছু পাবে। যদি সেটা হয় যে জিতবে সেই সব কিছুর দখল নিবে, সেটা কিন্তু কোনো ধরনের সংস্কার যে পরিবর্তনের কথা আমরা বলছি সেটার দিকে আমরা যেতে পারবো না। কারণ 91, 96, 2001, 2008 এবং 2008 পরবর্তী সময় সেটা আরো ভয়াবহ। আমরা সেই উইনার টেক্স অলের ভয়াবহ বিস্তার দেখেছি। রাজনীতিতে গুণগত পরিবর্তন না হলে কোন পরিবর্তনের পথে আমরা হাঁটতে পারবো কিনা সেটাও কিন্তু একটি প্রশ্ন। আমি পরবর্তী অংশে ফিরছি আপনার কাছে। মোস্তফা কামাল, একদিকে আমরা দেখছি যে নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে, অন্যদিকে আবার বিএনপি নির্বাচনের দাবি জোরালো হচ্ছে। যেমনটি আসলে বিএনপি বলছে যে এ মাসে অর্থাৎ মার্চের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করা হলে সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে তারা রাজপথে কর্মসূচি দেবে। জানতে চাই যে আসলে আবারও কি আন্দোলন সংগ্রামের কথা বিএনপি ভাবছে কিনা, আবার উত্তপ্ত হবে কিনা রাজনৈতিক অঙ্গন? জি, নমুনা কিছুটা তো ওরকমই। এটা লুকানোর বিষয়ও নয়, অথবা খুব কানাকানি করে বা আড়ি পেতেও শোনার বিষয় নয়, স্পষ্ট বিষয়টা অনেকটা। তো আবার বিএনপি বা এই ধরনের বড় রাজনৈতিক দল যারা, তারা গণতন্ত্র বলতে বা রাজনীতি বলতে তারা নির্বাচনকে একটু বেশি বোঝে। তো আবার ওই নির্বাচনে যদি তারা জয়ী হন, তারা মনে করেন যে গণতন্ত্রেরও জয় হয়েছে, রাজনীতিরও জয় হয়েছে। এটা তাদের এক ধরনের মনোজাগতিক চিন্তা। তো তাদের জায়গা থেকে তারা উপলব্ধি করতে পারেন। আর সংস্কার বলেন, সংশোধন বলেন, এগুলো কিন্তু সুমোটো বিষয়। আমি নিজে উপলব্ধি করি কিনা, বিএনপির জায়গায় বিএনপি উপলব্ধি করতে পারে তারা 15 বছর 7 মাস টানা কেন এইভাবে নির্যাতিত হলো। এটা গ্রাউন্ডটা কোথায়, এটার ভিত্তিটা কোথায়? আওয়ামী লীগ যদি আজকে বলতো বা কোনো পর্যায় থেকেও যদি আওয়ামী লীগের দিক থেকে কথা আসতো যে তারা কেন স্বৈরাচারী হলো, কোন পদ্ধতির কারণে স্বৈরাচারী হলো, তাদেরকে আরও কে বা কারা স্বৈরাচারী হতে সহযোগিতা করেছে, ঠিক আছে, তারা যেহেতু মাঠে নেই তাদের কথা বাদে থাকুক, বিএনপি কিন্তু এই উপলব্ধিটা জানান দিতে পারে। তো কিন্তু যেহেতু তারা প্রথাগত রাজনৈতিক দল, তারা নির্বাচনটাকে গুরুত্ব দিতে চায়। আবার আপনি যে প্রশ্ন করেছেন যে তারা এতে টাইম লাইন বেঁধে দিচ্ছে কেন, 1 মাসের আলটিমেটাম বলা যায়, তারা সেটা দিচ্ছে তাদের একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে বাংলাদেশের রাজনীতি নিয়ে, অভিজ্ঞতা আছে, ক্ষমতায় থাকার অভিজ্ঞতা আছে, আবার শুধু বিরোধী দলে না, প্রায় নাই হয়ে যাওয়ার অভিজ্ঞতা আছে, অর্থাৎ নাকানে চুবানে খাওয়া যেটা, এটা তারা ভালো করে জানে। সংখ্যা থেকেই কি তাদের এই সংখ্যা জায়গাটা তাদের মধ্যে অত্যন্ত স্বাভাবিক। ছাত্রদের কথাবার্তা অথবা ছাত্রদের এগিয়ে চলা মধ্যে তারা একটা সন্দেহ দেখছে। মাঝে মধ্যে কিছু কথা আসছে ছাত্রদের কাছ থেকে বা জামাতে ইসলামের কাছ থেকে, ওই দুটার মধ্যেও তারা কিন্তু একটা সামঞ্জস্য খোঁজার চেষ্টা করে এবং সামঞ্জস্য পাচ্ছেও ক্ষেত্র বিশেষে। সারোয়ার তুষার, পিরোজপুরের ডিসির রিকুইজিশনে এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে 5টি বাস নিয়ে আমরা নানামুখী বিতর্ক দেখছি। গণমাধ্যমের তথ্য দেখে নিশ্চয়ই আপনি ওই বিষয়টি নিয়ে অবগত আছেন। যেমনটি আসলে টিআইবি বলছে যে এনসিপির জন্মলগ্নে এরূপ ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না। সেকেন্ড রিপাবলিক ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যানারে কর্তৃত্ববাদী পুরনো চর্চা পরিহার করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ব্যাখ্যাটা আপনার কাছ থেকেই জানতে চাই। আচ্ছা, প্রথমত টিআইবি, এটা নিয়ে আমি অনেকবার বলেছি, আবারও বলি, টিআইবির এই স্টেটমেন্টটা একটু টু হার্শ। মানে ঘটনা এত বড় না যতটা ওনারা বলছেন। ক্ষমতার অপব্যবহার এখানে ঘটে নাই, অনৈতিকতাও কোনো কিছু ঘটেনি এবং এর সাথে সরকারের ন্যূনতম সম্পর্ক নেই, সেটা সরকার পরিষ্কার করেছে। আমি বলছি আপনাকে ঘটনাটা কি, নিশ্চয়ই আপনি জানেন, তবু আমি বলি, সরকারও তার অবস্থান ক্লিয়ার করেছে। যেহেতু তরুণ ছাত্ররা 5টা বাস চাচ্ছে, বাস মালিকদের স্বাভাবিকভাবে একটা উদ্বেগ থাকে যে তারা এই বাস নিয়ে কোথায় যাবে, কি করবে, ঠিক আছে। তখন তারা বলেছে আমরা এটা পারবো না। আর বাস এগুলো এরকম সারা দেশ থেকে ঢাকায় আসার ব্যাপারে আপনি জানেন যে এগুলো নিয়ে অনেক উদ্বেগ থাকে, বিগত সময় কি কি ঘটেছে। তখন শহীদ ফ্যামিলিদেরকে আমাদের সংগঠকরা অনুরোধ করেছে, ওখানকার শহীদ ফ্যামিলিদেরকে, যে আপনারা যদি একটু বলেন ডিসি সাহেব হয়তো একটু মানে বিবেচনা করতে পারেন। ডিসি সাহেব যেটা করেছেন সেটা হচ্ছে বাস মালিকদেরকে বলে দিয়েছেন যে ওরা একটা প্রোগ্রামে যাচ্ছে, পলিটিক্যাল প্রোগ্রামে, আপনি দিতে পারেন। এখন এটা তো এমন না যে সরকারি টাকায় আমরা জ্বালানি খরচ সরকার দিয়েছে, বাস ভাড়া সরকার দিয়েছে, এটা তো ঘটে নাই। আপনি যখন ঢাকায় একটা সমাবেশ করেন, ধরা যাক বিএনপি আজকে একটা সমাবেশ করবে, তো সরকারের কাছে জায়গা চাইতে হবে না, আপনার চাইতে হবে, তো আপনার রোড ক্লিয়ারেন্সের জন্য ডিএমপির কাছে যেতে হবে, তো ডিএম এবং বাস কোথায় রাখবেন সেটার জন্য যেতে হবে। তো এগুলো কি আপনার, যদি আপনি এটা নেন সরকারের কাছ থেকে এই সুবিধাটা, এটা আপনার অধিকার, তাহলে এটা কি কোনো অসুবিধা হচ্ছে এখানে? এরকম কি হচ্ছে যে সরকার তাকে পৃষ্ঠপোষকতা করছে না? এটা পিরোজপুরের ক্ষেত্রে 5টা বাসের ক্ষেত্রে শুধুমাত্র ডিসি সাহেব নিজে উদ্যোগ নিয়ে এটা করেছেন। এটাকে যেভাবে পুরো মানে এটা দিয়ে যেমন পুরো সমাবেশটাকে যেভাবে বিতর্কিত করার চেষ্টা করেছে, আমি বলবো যে ইট ইজ মানে টু হার্শ টু আস, ফর আস, কারণ এটা উচিত না। এবং আমরা আমাদের থেকে ব্যাখ্যা করেছি, ইয়েরাও ব্যাখ্যা করেছে, মানে সরকারের তরফ থেকে ব্যাখ্যা করেছে। এখন এটা আপনি বলতে পারেন যে এটা তারা করতে গেলই কেন, এখন তাদের তো আসতে হবে। এখন বাস মালিকরা ওখানে যদি না দেয় তাদেরকে বাস, তারা কীভাবে আসবে?
পটুয়াখালীর মতো এত দূরবর্তী একটা জায়গা থেকে, সেই কারণে তো তারা এই কাজটা করেছে। তবু সমালোচনা চলতে পারে, প্রশ্ন আমাদেরকে আপনারা করছেন, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট, করা উচিত। কিন্তু এটাকে যেভাবে বলা হচ্ছে যে কিংস পার্টির সাথে মেলানো হচ্ছে, এটা ঠিক তুলনা না। এবং এটা আসলে পুরো এই যে এত সুন্দর বাংলাদেশ ইতিহাসে এইভাবে কোনো রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেনি। আপনি আওয়ামী লীগের হিস্ট্রি দেখেন, বিএনপির হিস্ট্রি দেখেন, তারা কেউ এভাবে শহীদ ফ্যামিলি নিয়ে, সকল রাজনৈতিক দলকে নিয়ে, সারা দেশ থেকে তরুণদেরকে নিয়ে বা আহতদেরকে নিয়ে এত মিডিয়ার উপস্থিতিতে এইভাবে কোনো সমাবেশ করে পার্লামেন্টের সামনে এরকম করা, এবং পার্লামেন্টের সামনে করারও তো একটা মেসেজ আছে। যারা বলছে যে ছাত্ররা এমন একটা রেডিক্যাল কিছু করতে চায় যেটা আসলে কি না কি, আমরা যে পার্লামেন্টারিয়ান পলিটিক্সের মধ্যে আসতে যাচ্ছি সেটা একটা সিগন্যাল কিন্তু এর মধ্যে আছে। তো এই জিনিসগুলো বিবেচনা করে আমি বলবো যে এরকম যদি ছোটোখাটো দু একটা জিনিস থাকে সেটাকে এমনভাবে সামনে আনা হচ্ছে যে আপনার বাকি সকল কিছুকে মানে একেবারে মুছে দেওয়ার মতো, পাঁচটি বাস নিয়ে তো আলোচনা হচ্ছে, সে সঙ্গে প্রশ্ন উঠছে যে ছাত্ররা নতুন একটি রাজনৈতিক দল এত বড় সমাবেশ আসলে কিভাবে সম্পূর্ণ করলো, অর্থের উৎসটা আসলে কোথা থেকে এলো? আত্মপ্রকাশ অনুষ্ঠানে এত বড় সমাবেশের আয়োজন আপনারা কিভাবে করেছেন? নতুন দলের অর্থের উৎস কি? মানে আমাদের সমাবেশটা আরো বড় হতে পারতো। আপনি বলতে পারেন যে অর্থের অভাবে আমরা যথেষ্ট বড় করতে পারি নাই। কারণ আমাদের ধরুন রাজশাহী, একটা উদাহরণ দিই, রাজশাহী থেকে আমরা আমাদের ওখানকার সংগঠকরা বলেছেন যে আমরা ধরা যাক 40টা বাস আসতে পারবো, ওই ধরনের লোকবল আমাদের আছে। আমরা বলছি যে না, এটাকে মেক ইট 25, কারণ আমাদের আসলে টাকা নাই এবং তারাও টাকাটা ম্যানেজ করতে পারছে না। এমন না যে পুরো টাকাটা আমরা এখান থেকে দিয়েছি বা কারো কাছ থেকে নিয়েছি, এটা পুরো প্রক্রিয়াটাই হচ্ছে যে এমন তো না যে এত বড় একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে, ছাত্রদের এত গ্রহণযোগ্যতা আছে এবং দেশের মানুষের মধ্যেও মানে একেবারে আপার মিডল ক্লাস থেকে শুরু করে একদম নিম্নবিত্ত মানুষের মধ্যে পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা আছে। কাউকেই পাওয়া যাবে না এই রাজনীতি সমর্থন করার জন্য। ব্যাপারটা এত এরকম না। আমরা এখনো আমাদের এই নতুন দলের ফাইন্যান্স পলিসি নিয়ে কাজ করছি, এটা আপনি দেখতে পাবেন সামনেই। কিন্তু এই পর্যন্ত আমরা কিভাবে চলেছি, ধরা যাক আপনি মনে করছেন এই রাজনীতিটা ঠিক, আপনার টাকা আছে এই ধরনের রাজনীতিতে দেওয়ার জন্য, আপনি একটা ইন এ ফ্রেন্ডলি ওয়ে আপনি ধরা যাক 10,000 20,000 যে যা পেরেছে। পাশাপাশি আমাদের কেন্দ্রীয় সদস্য হচ্ছে 187 জন, তারা প্রত্যেকেই কোনো না কোনো প্রফেশনে আছে এবং এটা কিন্তু ছাত্র না, যদিও এটা ছাত্রদের রাজনৈতিক দল কিন্তু জাতীয় নাগরিক কমিটিতে ছাত্র না। তো ওখানে যারা আছে তাদের ন্যূনতম মাসিক চাঁদা দিতে হয় 1,000 টাকা, কিন্তু অনেকেই দেয় এর চেয়ে অনেক বেশি, 5,000 6,000 10,000 টাকা দেয় এমন কেন্দ্রীয় মেম্বারও আমাদের আছে। প্লাস আমরা টক শোতে যাই প্রচুর, এবং এটা আমাদের মিটিং রেজলিউশন যে আপনি যদি টক শোতে যান আপনাকে অর্ধেক টাকা সংগঠনকে দিতে হবে। এটা আমাদের মানে সুনির্দিষ্ট আয়ের উৎস, সংগঠকদের চাঁদা আছে। এবং এইবার প্রোগ্রামে যেটা হয়েছে, প্রোগ্রামে হচ্ছে অনেক জায়গায় ধরা যাক আমাদের রাজশাহীর সংগঠক একটা কমিটিতে 1200 জন লোক আছে, তাদের মধ্যে এরকম 30টা লোক আছে যাদের কিছু টাকা পয়সা আছে বা টাকা পয়সা তারা তুলতে পারে, মানে একটা লিগ্যাল ওয়েতে তুলতে পারে, যেটাকে আমরা ক্রাউড ফান্ডিং বলে থাকি। তার মধ্যে দিয়ে তারা নিজেরাই অনেক দূর পর্যন্ত ম্যানেজ করেছে। যদি 20টা বাস এসে থাকে, আমরা হয়তো 10টা বাসের জন্য টাকা এখান থেকে দিয়েছি, বাকি 10টা বাস তারা ম্যানেজ করেছে। এইভাবে কিন্তু হয়েছে। এবং আমাদের যে জমায়েত ধরা যাক এটা 1.5 লাখের মতো লোক হয়তো ছিল, ঠিক আছে, কিন্তু এটা আরো বেশি হতো, আমরা সেটা আসতে দিতে পারিনি কারণ আমাদের ওই পরিমাণ টাকা ছিল না। এবং এই যে পটুয়াখালী না পিরোজপুর ঘটনাটা ধরেন, পিরোজপুরের মতো একটা জায়গা থেকে আপনার কি ধারণা যে আমাদের 50টা বাস আনার মতো সক্ষমতা নাই? আছে না, ওখান থেকে 5টা বাস। স্যার আপনিই বলছিলেন যে আসলে সক্ষমতার অভাবে আরো বড় সমাবেশ করা সম্ভব হয়ে ওঠেনি। মানে আর্থিক সক্ষমতা আরো থাকলে আরো বড় সমাবেশ হতো। আর্থিক সক্ষমতার কথাই বলছি। আর ইভেন আপনি খুব সুন্দর করে সুস্পষ্টভাবে আসলে তুলে ধরছিলেন আপনাদের আয়টা আসলে কোথা থেকে হচ্ছে। টক শো এর যে আমরা বলি রেমুনারেশন, সেখান থেকেও একটা অংশ আপনাদের আয়ের অংশ। এটা মিটিং রেজলিউশন। জি একটু জানতে চাই যে বাংলাদেশের বাস্তবতায় নির্বাচন মানে ব্যয়বহুল ব্যাপার। নির্বাচন নিয়ে জাতীয় নাগরিক পার্টি কি ভাবছে? তারা কি এককভাবে নির্বাচন করতে সক্ষম নাকি জোটবদ্ধ নির্বাচন করতে হবে? না, প্রথমত আমরা 300 আসনেই নিজস্ব প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন ইলেকশনের আগে আসলে আপনাকে যদি জোট করতে হয়, বাংলাদেশের জোটের রাজনীতি সংস্কৃতি আছে, মানে নির্বাচনী জোট, সেটা যদি আমাদের করতে হয় সেটা আমরা করব। কার সাথে করব, আদর্শ কতটুকু মিলছে, কর্মসূচি কতটুকু মিলছে, এই ব্যাপারগুলো আছে। এটা নিয়ে আমরা এখনই ভাবছি না। এখন আমাদেরকে পুরো দেশে সাংগঠনিক কাঠামো আমরা গড়ে তুলছি, যেটা আমাদের ইতিমধ্যেই আছে। প্রায় 500 থানা এবং ওয়ার্ড কমিটি আছে জাতীয় নাগরিক কমিটির। এটা কিন্তু 5 মাসের মধ্যে আমরা গড়ে তুলেছি এবং এই পুরোটাই প্রায় মাইগ্রেট হবে নতুন দলে। এবং আমরা ঈদের পরে আপনারা দেখতে পাবেন, যেহেতু আমাদের নিবন্ধনটা নিতে হবে খুব দ্রুত, আমরা 21টা জেলা এবং 200 উপজেলার যে একটা ক্রাইটেরিয়া আছে নির্বাচন কমিশনের, সেটা আমরা দ্রুত পূরণ করার লক্ষ্যে উইদিন ভেরি শর্ট টাইম আমরা এটা করে ফেলবো। এবং আপনি আমাদের কিছু আসলে ইন দ্য মিন টাইম কাজ করতে করতে অনেক প্রার্থী তৈরি হচ্ছে, মানে সম্ভাব্য প্রার্থী, সম্ভাবনাময় প্রার্থী। এর বাইরে আমরা মনে করি যে আরেকটু যখন আমরা আরেকটু বড় হব, দৃশ্যমান হব, তখন অন্য অনেক সম্ভাব্য প্রার্থী যারা আছে, যারা ভালো একটা এলাকার মধ্যে, ধরা যাক রাজশাহীর মতো একটা জেলা শহরে বা বিভাগীয় শহরে এমন লোক কি নাই
যিনি আসলে সামাজিকভাবে গ্রহণযোগ্য, কিন্তু তিনি এতদিনকার যে ডার্টি পলিটিক্স এটার কারণে আসতে পারেন নাই। এখন হয়তো তিনি এই নতুন দল যদি তাকে এরকম একটা স্পেস দেয়, তিনি হয়তো এই রাজনীতি করবেন। আমরা এই ধরনের লোকের সন্ধানেও আছি কিন্তু, ঠিক আছে? ফলে এটা মিক্সড হবে। আমাদের যারা প্রার্থী এবং যারা স্থানীয় পর্যায় থেকে অনেক ভালো ভালো লোক আছে, যারা আসলে এরকম যদি আপনি তাকে একটা স্পেস দিতে পারেন কিংবা মানুষ যদি তাকে গ্রহণ করে সেরকম প্রার্থী হবে, সেটাও আমরা বিবেচনা করছি। ফলে প্রাথমিকভাবে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা এককভাবে যেন 300 আসনে প্রার্থী দেওয়ার মতো লোক যেন আমাদের থাকে। তারপর আমরা জোটে আপনার সাথে আপনি আরেকটা দল করেন, আপনার সাথে আমি একটা জোট করলাম বা কিছু আসন আপনাকে আমি ছেড়ে দিলাম, সেটা তো হতেই পারে, সেটা তো হতেই পারে। একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, ছোট্ট পরিসরে শুনবো যে ইনকিলাব জিন্দাবাদ কি জাতীয় নাগরিক পার্টির স্লোগান? আমরা আত্মপ্রকাশের অনুষ্ঠানে অনেক নেতার মুখে স্লোগানটি শুনেছি। হ্যাঁ, এই যে স্লোগান এইবার যে তারা প্রথম দিল তা না, এটা কিন্তু গণ অভ্যুত্থানের সময় থেকে চলা স্লোগান। এবং এটা নিয়ে কেন এই যে সেকেন্ড রিপাবলিক নিয়ে যেমন অনেকে ভীত, এটা নিয়েও কেন ভীত আমি জানি না। কারণ হচ্ছে সম্ভবত এটা আপনি কিছু মনে করেন না, একটু দৃশ্যতা মনে হতে পারে, আমাদের রাজনৈতিক শিক্ষা এত নিচে নেমেছে এবং আমাদের ইতিহাস চর্চা এত নিচে নেমেছে যে আমরা সবকিছুকে নতুন মনে করি। যেমন এই ইনকিলাব জিন্দাবাদ কি এটা নতুন কোনো স্লোগান? এটা কি ছাত্ররা আবিষ্কার করেছে? এটা ভারতবর্ষে বিপ্লবীদের স্লোগান। পুরো উপনিবেশ সংগ্রামে এই স্লোগান ভগৎ সিংদের মতো ইয়েরা দিয়েছে, মানে যারা প্রমিনেন্ট, যারা এখানে উপনিবেশ বিরোধী সংগ্রামী ছিল। বাংলাদেশের মাটিতে ভারতপন্থী পাকিস্তানপন্থী রাজনীতি ঠাঁই হবে না। হ্যাঁ, অফকোর্স ভারতপন্থী পাকিস্তানপন্থী রাজনীতি মানে আসলে দিল্লি কেন্দ্রিক রাজনীতি, ইসলামাবাদ কেন্দ্রিক রাজনীতি। আর তার বাইরে যে আমাদের যে মানে বিপুল যে উপনিবেশ বিরোধী সংগ্রামের যে আমাদের ঐতিহ্য আছে, এটাকে আমরা অস্বীকার করব? এটা তো আমরা অস্বীকার করব না। এখান থেকে আমাদের যা যা নেয়ার আছে, যে সকল অনুপ্রেরণা নেওয়া আছে, আমরা কেন নেব না? ঠিক আছে, সেটা আমরা নিতে প্রস্তুত আছি। এখন ভারতপন্থী রাজনীতি মানে হচ্ছে আপনি দিল্লির তাবেদারি করা কিংবা ইসলামাবাদের তাবেদারি করা, আমরা ওইটার বিরোধিতা করছি। আমরা বলছি যে বাংলাদেশপন্থী রাজনীতি হবে, দুই জিনিস। এবং ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটা স্বতঃস্ফূর্তভাবেই আন্দোলনের মধ্য দিয়ে আবার সামনে এসেছে, ওইখান থেকে এটা দেখা দরকার। এবং এটা যে এত নতুন লাগছে, এত যে কানে খটকা লাগছে, এটার জন্য বামপন্থীদেরকে দায় নিতে হবে অনেস্টলি। কেন? কারণ জানেন, কারণ এই ঐতিহ্যটা তাদেরই ধরে রাখার কথা ছিল, এই বিপ্লবী ঐতিহ্য তারা এটা ধরে রাখতে পারে নাই। এখন যখন হুট করে একটা বিপ্লবী প্রজন্ম বা প্রায় বিপ্লবী মেজাবাজের একটা প্রজন্ম এসেছে এবং তারা এই স্লোগান দিচ্ছে, তখন মনে হচ্ছে যে এরা কি যেন কি করে ফেলতে চাচ্ছে। একেবারেই সেরকম কোনো ব্যাপার না, এবং এটা আমাদের কোনো অফিসিয়াল স্লোগান না, এটা হচ্ছে একটা রাজপথের একটা রেটরিক। সারওয়ার তুষার, মোস্তফা কামাল, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ত্রয়োদশ নির্বাচনে কতটা ভূমিকা পালন করতে পারবে বলে মনে করেন? রাজনৈতিক দলগুলোর সামনে কতটা চ্যালেঞ্জ উপস্থাপন করতে পারবে? তারা যে চ্যালেঞ্জ উপস্থাপন করেছে সেটা তো এরই মধ্যেই পরিষ্কার। আপনার শিরোনামে আছে বলেই পরিষ্কার নয়, তারা এরই মধ্যে চ্যালেঞ্জ অনেকের জন্য, বিশেষ করে আমাদের বিত্তশালী কিছু রাজনৈতিক দলের জন্য। তো আবার তুষার কিন্তু একদম পরিষ্কার করেছে, এটাও কিন্তু আমার জায়গা থেকে আমি মনে করবো ছোট্টখাট্ট একটা সংস্কার। আপনার জায়গা থেকে আপনি কিন্তু তুষারকে প্রশ্ন করতে পেরেছেন, টাকা পেল কোথায়, সমাবেশ করলো কিভাবে? আপনি কি পেরেছেন কখনো অন্য কোনো বড় দলকে এই প্রশ্নটা করতে? করেন না, তারা ওই প্রশ্নের জবাব দেন না, তারা বরং প্রশ্নের জবাব নেন। তো এটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ, যেমন সম্ভাবনা। তুষার কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছে, ইনিয়ে বিনিয়ে কথা বলেনি বা চাবাইনি কথা। তো এটা তাদের একটা বৈশিষ্ট্য, এই প্রজন্মের বৈশিষ্ট্য হতে পারে। আমি যেটা বলতে চাচ্ছি, তারা অবশ্যই ফ্যাক্টর হবে, কারণ কতটুকু ফ্যাক্টর হবে, তারা ফোর্স হিসাবে কোন পর্যায়ে যাবে সেটা আরও অপেক্ষা করে দেখার বিষয়। আর এখানে রাজনীতি অবশ্যই, এখানে এটা দাতব্য কাজ নয়, ভলান্টারি সার্ভিস নয়, আঞ্জুমানে মফিদুল ইসলাম নয়, এখানে অর্থের সংযোগ আছে। আর অর্থ কিভাবে সংস্থান হয় এটা আপনিও জানেন, আমিও জানি, কিন্তু সবাই বলি না। তো তারা তাদের অবস্থানটা পরিষ্কার করেছে, তারা প্রার্থী খুঁজছে। তো এই প্রার্থী খুঁজতে গিয়ে তাদের সাথে অন্য দলের একটা সংঘাত যে অনিবার্য, সেটা এর মধ্যে কিন্তু আমরা পরিষ্কার। আবার তাদের উত্থানটা যেভাবে ঘটেছে, একটা আশঙ্কা বা একটা শঙ্কা বলেন বা সন্দেহ বলেন, তারা কিন্তু জাগিয়ে দিয়েই মাঠে এসেছে। যেটা হচ্ছে যে তাদের মধ্যে দেখা গেছে দৃশ্যত ছাত্রলীগ করে, কিন্তু ভিতরে ভিতরে শিবির করে। তো ওইটার জের কিন্তু এখনও আছে, যে এরা আসলে কে আছে, কোন দিকে আছে, কার সংযোগটা কোন দিকে, আগামী নির্বাচন পর্যন্ত তারা কোন দিকে স্বীকার করবে, কাকে আনবে, অথবা নিজেরা কোন দিকে যাবে, এই প্রশ্নগুলো বাজারে আছে। কিন্তু এগুলো আচমকা প্রশ্ন নয়, তারা সেটার ভিত্তিতেই সেটার সূচনা করেছে। তো এরকম একটা অবস্থায় তাদের চ্যালেঞ্জ নিতেই হবে, প্রতিদিন প্রশ্নের জবাব দিতে হবে। আর যে বিজয়ী হয় তার কিন্তু প্রশ্নের জবাবও বেশি দিতে হয়। তারা যদি বলে যে প্রশ্নের জবাব দিব না অথবা উল্টাপাল্টা জবাব দেয়, এটাও তাদের জন্য বিপদ হবে। অন্যদের পক্ষে কিন্তু জবাবে দিতে হবে না, কারণ তারা জবাব নিয়ে অভ্যস্ত নয়। তো এরকম একটা অবস্থায় আগামী নির্বাচন পর্যন্ত, সেটা ডিসেম্বরে হোক, আরও মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির বাসায় আরও মার্চে 2-3 মাস সময় লাগতে পারে, হোক 2-3 মাস পর তারা নির্বাচনে একটা ফ্যাক্টর হবে, এটা একদম সত্য কথা। কিন্তু ওই পর্যন্ত তাদের অবস্থাটা কি হবে এটা নিয়েও কিন্তু শঙ্কা আছে। এর মধ্যে কিন্তু আক্রমণাত্মক কথাবার্তা আসছে। তুষারও বলেছেন, স্যারও বলেছেন, যেটা যে তিউনিসিয়ার সেকেন্ড রিপাবলিক, যেটা
ওখানকার ইতিহাস কিন্তু একটু মনে করতে হয়। ওইটার নাম ছিল জেসমিন বিপ্লব। ওই বিপ্লবের ফ্রন্টে ছিল ছাত্ররা, তাদের জীবনটাও কিন্তু সুখকর হয়নি। ওখান থেকে আমাদের একটা আশঙ্কা আছে, আমাদের এখানেও কিন্তু যে পরিস্থিতি, যে ওই ছাত্রদের অনেকে কিন্তু মৃত্যুবরণ করেছে। কার হাতে? যারা তাদেরকে সমর্থন দিয়েছিল, সহযোগিতা দিয়েছিল। অনেকে এখনো কারাবাস করছে, অনেকে দেশান্তরী হয়ে পালিয়েছে। তো এরকমটা না হোক, কিন্তু মনে কিন্তু আছে, স্মরণে আসে বিপ্লবীদের শেষ দিনটা শেষ পর্যন্ত সুখকর হয় না। বাংলাদেশের ইতিহাসে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের সামনে কি কি চ্যালেঞ্জ থাকছে বলে মনে করেন? আমরা দেখলাম যে আত্মপ্রকাশের আগে অনেক সমালোচনা, রাজনৈতিক অঙ্গন থেকে অভিযোগের পাহাড়, কিংস পার্টির তকমা, আর কি কি চ্যালেঞ্জ আপনি দেখেন? অনেকগুলো চ্যালেঞ্জ আমি দেখি, মানে এটা একটু খোলাখুলি বলি, কারণ আমি মানে বেসিক্যালি তারা ক্রিটিক্যাল ফ্যাক্টর হবে কি না আমার ধারণা সেটা এই মুহূর্তে বলার সময় আসেনি। আমাদের একটু অপেক্ষা করতে হবে যে এই পার্টিটা আসলে কোন দিকে যায়। কারণ প্রথমে জিনিসটা ইম্পর্টেন্ট, এটা একটা নির্বাচনমুখী দল, তাকে নির্বাচন করতেই হবে। তাহলে নির্বাচন যদি করতে হয়, তাহলে প্রথম যে প্রশ্নটা হচ্ছে এই পার্টির বেস ভোটার কারা। মানে আমরা যখন বিএনপির হিসেবে বলি, বিএনপির একটা বেস ভোটার গ্রুপ আছে, সেটা অনেক ক্ষেত্রে আমরা একটু কি বলে আপার ক্লাস হিসেবে বলি। যখন আমরা আওয়ামী লীগের কথা বলি, তারও একটা বেস ভোটার আছে। আমরা জামাত, এই পার্টির বেস ভোটারটা কারা হবেন? যেমন যেভাবে এটা সূচনা হয়েছে, একটা জিনিস পরিষ্কার, ওনারা ধরতে চাচ্ছেন ইউথ পপুলেশনকে। এইটা হচ্ছে কি তাদের বেস ভোটার জায়গা হবে। এখন সমস্যা যেটা হচ্ছে, এই ইউথ পপুলেশন এটা তো পুরো বাংলাদেশে আছে। এখন পর্যন্ত আরবান ল্যান্ডস্কেপে এই পার্টির একটা মানে গ্রহণযোগ্যতা আমরা দেখতে পাচ্ছি। এখন এই আরবান ল্যান্ডস্কেপ থেকে আমি রুরালি ছোট মানে আমি কতদূর পর্যন্ত পেনিট্রেট করতে পারবো বা বিস্তার করতে পারবো, ওই যে বিভিন্ন জেলা, সেটা একটা জিনিস। সেকেন্ড হচ্ছে আরবান ল্যান্ডস্কেপে যে ইউথ পপুলেশন আমরা দেখছি, তারা যদি, বা মিডল ক্লাস আমরা যেটাকে দেখছি, তারা যদি মোর এডুকেটেড বা একটু প্রোগ্রেসিভ ওরিয়েন্টেড হয়, আমি বলছি না পুরো প্রোগ্রেসিভ ওরিয়েন্টেড, তাহলে সেই ক্ষেত্রে পার্টির ইডিওলজিটাকে সেটার সাথে ম্যাচ করে আগাতে হবে। আবার সেটা করতে যেয়ে রুরালে যারা থাকবেন তারা যদি হচ্ছে কি একদম দূরে চলে যান, এই যে ব্যালেন্সটা, আমি খুব বেশি বামেও সরবো না, আবার খুব বেশি ডানেও সরবো না, তাহলে আমি মাঝামাঝি যে থাকবো সেটা কোথায়? যেমন, এবং সেইখানে চলে আসছে ব্যাপারটা যে ইনক্লুসিভিটি, বাউন্ডারিটা কোথায়? আমরা ইতোমধ্যেই দেখছি যে পার্টি বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে যাচ্ছে যে ইনক্লুসিভিটির ডোমেইনটাকে ঠিক করার জন্য। তাহলে এই ইনক্লুসিভিটির ডোমেইনটা ঠিক করা এবং এই ক্ষেত্রে নাগরিক অধিকারটাকে সামনে নিয়ে আসা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে একজন মানুষ তার বিশ্বাসের জায়গা, তার অবস্থানের জায়গা, তার লিঙ্গীয় পরিচয়, যে কোনো পরিচয়, সেটার মধ্যে আপনার ডিফারেন্স থাকতে পারে, আমি সেটাকে এন্ডোর্স নাও করতে পারি। তাতে নাগরিক হিসেবে সে না মানুষ হয়ে যায় না, নাগরিক হিসেবে তার অধিকার খর্ব হয়ে যায় না। এই রাজনৈতিক দলটা যদি এই অবস্থানটা, সেটা কতখানি, কারণ যেটা হচ্ছে যে রাজনৈতিক দলকে তো একটা ক্যালকুলেটিভ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়, রাজনৈতিক দলটা সেটা কতখানি সে করতে পারবে। কারণ যে আরবান মিডল ক্লাস এডুকেটেড হিসেবে বললাম, তাদের কাছে হয়তো এটা গ্রহণযোগ্য, আবার রুরালি যে আছে তার কাছে সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে। সেই সোশ্যাল রিয়েলিটির মধ্যে এই ক্যালকুলেটিভ জায়গাটা এই পলিটিক্যাল পার্টিটা বের করতে পারবে কিনা, তার আইডিওলজিক্যাল জায়গাটা ক্ল্যারিফাই করতে পারবে না, আমি করতে পারবে কিনা। আমি ডিসক্রিমিনেশন যখন বলছি, ডিসক্রিমিনেশন বলতে আমি কি বোঝাচ্ছি? এই যে মধ্যপন্থা আমি বলছি, মধ্যপন্থা বলতে আমি কোন জায়গাটা এসে হচ্ছে গিয়ে আমার দাড়িটা কেটে দিচ্ছি। আমি একই সাথে হচ্ছে গিয়ে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, যে আমি বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতিসত্তার মানুষদেরকে কিভাবে নিয়ে আসছি। কারণ আপনি যত বেশি সাকসেসফুলি এটা করতে পারবেন, কারণ একটা কথা আমরা ভুলে যাচ্ছি যে বেশ কিছু অর্গানাইজেশন আগে থেকেই একটা কিন্তু চেষ্টা, জরিপ চালিয়ে আসে, বিভিন্ন জরিপের রেজাল্ট দেখেন যে আওয়ামী লীগ, বিএনপি, এই দ্বিকেন্দ্রিক যে রাজনৈতিক ইস্যু ছিল, তার প্রতি মানুষজনের একটা ফ্রাস্ট্রেশন সবসময় ছিল। যখন মানুষজনকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা একটা তৃতীয় রাজনৈতিক দল চান কিনা, এটার উত্তর অ্যাটলিস্ট 20 থেকে 30% মানুষ হ্যাঁ হিসেবে দিয়েছে। তাহলে এই 20 থেকে 30% মানুষ, তারা বিএনপি বা আওয়ামী লীগ থেকে শিফট করতে আগে থেকেই রাজি ছিল। এর সাথে এই পরিবর্তিত পরিস্থিতিতে আরো একটা জোয়ার বা আরো একটা ধরেন ওয়েভের সৃষ্টি হয়েছে, যে ওয়েভটা একটা বেস ভোটার তৈরি করার একটা সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। এর মানে কিন্তু এই না যে ইনারা এই দলকেই ভোট দিবেন, এই ভোটটা এই দলটাকে অর্জন করতে হবে। এই অর্জন করার জায়গার মাধ্যমেই সে হচ্ছে তার বেস ভোটারটা তৈরি করবে। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর এটা গুরুত্বপূর্ণ এই জন্য। আচ্ছা, ঠিক আছে, জি, ধন্যবাদ জানাচ্ছি জনাব মোস্তফা কামাল, ধন্যবাদ জানাচ্ছি সারওয়ার তুষার। দর্শক, আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।